এতে কি অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? উম, সেটা না। আম, আমি তো কিছুই আনিনি। ড্রেস পাবো কোথায়? ও আচ্ছা, এই নাও আলমারির চাবি। অনেক ড্রেস রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও। না মানে, আপনি বের করে দিলে মনে হয় ভালো হতো। আমি যেতে পারবো না, তুমি যাও। আলমারি খুলে নীরার চোখ ছানা পড়া। অনেকগুলো ড্রেস রাখা, সব ড্রেসগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে নীরা কনফিউশনে পড়ে গিয়েছে। এত ভালো ড্রেস পরার অধিকার কি তার আছে? সাত পাঁচ ভাবতে ভাবতে পিঙ্ক কালারের একটা ড্রেস বের করে নিল নীরা। পিঙ্ক কালার নীরার খুব পছন্দের। শাওয়ার শেষ করে এসেছে নীরা। অর্ক নীরার থেকে চোখ সরাতে পারছে না। যতই দেখছে ততই মায়ায় পড়ে যাচ্ছে অর্ক। ভালোবাসতে ইচ্ছে করছে অনেক, কিন্তু কোনো অধিকার নেই। টাকা দিয়ে অর্ক যে অধিকার কিনে নিয়েছে সেটাকে ভালোবাসা বলে না। হয়তো শারীরিক চাহিদা পূরণ হবে, মনের খোরাক মিটবে না। দুজনে একসাথে লাঞ্চ করে নিল। খাওয়ার পর এক মগ গরম কফিতে ঠোঁট পোড়ানো অভ্যেসে পরিণত হয়েছে অর্কর। আজ নীরা নিজের হাতে কফি বানিয়েছে। কফি খেতে খেতে নীরার পছন্দ অপছন্দ অনেক বিষয় জানার চেষ্টা করছে অর্ক। নীরা, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আমার কিছু প্রশ্নের জবাব দেবে? বলুন, কি জানতে চান? একটা দীর্ঘশ্বাস নিয়ে কথাটা বলল, কারণ নীরা কিছুটা আন্দাজ করতে পারছে অর্ক তাকে কি জিজ্ঞেস করবে। নীরার হ্যাঁ সূচক উত্তরের পর অর্ক কিছু জিজ্ঞেস করবে, তখনই অর্কের মোবাইলটা ভো ভো করে বেঁচে উঠল। অর্ক ফোনে কারোর সাথে ব্যস্ত হয়ে পড়ে। নীরা আর একটা দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ অভিশপ্ত অতীতটা এখন মনে করতে হবে না। প্রায় 10 মিনিট যাবৎ ফোনে কথা বলছে অর্ক। নীরার চোখের কোণে এক বিন্দু জল চলে এসেছে। কিছু একটা মনে পড়ে ফোন কেটে অর্ক, নীরা, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। আমাকে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। আমি যাচ্ছি, তুমি আমার সাথে যাবে। এটা হয় না। আমি কেন আপনার সাথে যাব? আপনি যান। আমি বলছি, তাই তুমি যাবে। এখন চলো আমার সাথে। তোমার যদি কিছু প্রয়োজন থাকে তাহলে সেগুলো কিনে নিতে পারো। আমার প্রয়োজনীয় কিছু শপিং করতে হবে। কিন্তু জরিনা বাবু কি রাজি হবে? সেটা তোমাকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। কোনো কথা না বলে নীরা অর্কের সাথে বের হলো। অর্ক নিজের যাবতীয় কেনাকাটা শেষ করে নীরাকে বলল কিছু লাগবে কিনা। অর্ক নীরার পছন্দসই সব কিছু আজ কিনেছে। নীরার কিছু লাগবে না সেটা অর্ককে জানিয়ে দিল। ড্রেসের কথা বলেছিল নীরা। আমার বাসায় পর্যাপ্ত পরিমাণ ড্রেস আছে। সব কাজ শেষ করতে রাত হয়ে গিয়েছে। রাতের খাবার দুজনে একসাথে রেস্টুরেন্টে করে নিল। অর্ক নীরাকে তার সাথেই থাকতে বলছে, কিন্তু নীরা ভয়ে আছে যদি জরিনা কিছু করে বসে। অর্ক নীরাকে নিয়ে নীরার গলিতে গেল। নীরাকে তার ঘরে রেখে অর্ক জরিনার সাথে কথা বলার জন্য জরিনার রুমে গেল। আপনার সাথে কিছু কথা ছিল। কইয়া ফালান সাহেব, কি এমন কথা? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি নীরাকে আমার সাথে নিয়ে যেতে চাই। আপনি যদি কিছু বলেন, নীরা সেভাবে কিছু বলতে পারছে না। এমনিতে আপনি আপনার বাসায় লইয়া যান, হেইডা আমি মাইনা লইছি, কিন্তু আপনি শহরের বাইরে যাবেন এইটা হয় না। যদি মাইয়াডার কিছু হইয়া যায়? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যতদিন আমার সাথে থাকবে নিরাপদেই থাকবে। আমি কাল রাতে নীরাকে নিতে আসবো। আপনি যখন এত করে কইতাছেন তাইলে নিয়ে যান। আমার জিনিস আবার আমারে বুঝাইয়া দিয়ে যাইয়েন। জরিনার সাথে কথা শেষ করে অর্ক নীরার কাছে বিদায় নিয়ে চলে গেল। পরদিন সন্ধ্যায় নীরাকে নিজের বাসায় নিয়ে যায় অর্ক। নীরা আজ অর্কের বাসায় থাকবে। ভোরে দুজনে বের হবে অর্কের গন্তব্যের উদ্দেশ্যে। সকালে নীরাকে নিয়ে আসলে সবকিছু গুছিয়ে নিতে লেট হয়ে যাবে। এই ভেবে অর্ক নিয়ে এসেছে নীরাকে। নীরাকে তার ব্যবহৃত কোনো কিছু সঙ্গে নিতে দেয়নি অর্ক। নীরার সব কিছুর ব্যবস্থা অর্ক নিজেই করেছে। বাসায় এসে নীরার যা যা লাগবে সবকিছু প্যাকিং করে নিতে বলল অর্ক। সবকিছু দেখিয়ে, নীরা, কালকে সকালে আমরা বের হব। তোমার যা কিছু প্রয়োজন তুমি গুছিয়ে নাও। এখানে সব কিছু আছে, যেটা ভালো লাগে নিতে পারো। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আমি ব্যালকনিতে বসছি, শেষ হলে চলে এসো। যদি সাথে এক কাপ কফি নিয়ে আসতে, কফিটা তুমি বেশ ভালোই করতে পারো। আচ্ছা, আপনি বসুন, আমি কফি করে নিয়ে আসছি।
আজ পর্যন্ত নীরাকে কেউ এভাবে বলেনি, কেউ কোনো কিছুর প্রশংসা করেনি। যতক্ষণ নীরা অর্কের সাথে সময় কাটায় সেই সময়টা খুব উপভোগ করে নীরা। অর্ক নীরাকে কখনো তার পেশা নিয়ে কথা বলে না, কখনো তাকে ছোট করে কোনো কথা বলে না। বিষয়টা নীরার খুব ভালো লাগে। হাতে 2 কাপ কফি নিয়ে ব্যালকনিতে নীরা। এই নিন আপনার কফি। কখন আসলে? আমি তো খেয়াল করিনি। এই মাত্র আসলাম, এসেই দেখি আপনি আনমনে কিছু ভাবছেন। যদি আপনাকে না ডাকতাম তাহলে হয়তো কফি নিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো, আর কফিও ঠান্ডা হয়ে যেত। হুম, এখানে বসো। দুজনে বসে কথা বলছে। অর্ক অনেক বিষয় নীরার সাথে শেয়ার করছে। নীরা এসব শুনে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। ভাবছে, মানুষ এত ভালো কি করে হতে পারে? আমি এতদিন পুরুষ জাতি নিয়ে যা ভেবেছি, ওনার সাথে তার কোনো মিল নেই। হয়তো ওনার মতো কিছু ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত। কথায় কথায় অর্ক আজ আবার নীরার বিষয় নিয়ে কথা শুরু করলো। আচ্ছা নীরা, কালকের বিষয়টা তো শোনা হলো না। এখন বলো, কেন তুমি নিষিদ্ধ গলিতে পড়ে রয়েছো? কেন বা এসেছো এ জীবনে? এক মুহূর্তেই নীরার হাস্যোজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটোর কোণে জল জমে গিয়েছে। কেন আপনি এসব শুনতে চাইছেন? কি লাভ এগুলো শুনে? কেন বলতে পারবে না? তবে জানো, খুব জানতে ইচ্ছে করছে। তাহলে শুনুন। বলতে শুরু করলো নীরা। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নীরার ভিতরে ঝড় বইতে শুরু করেছে। দুমড়ে মুচড়ে যাচ্ছে সব। আজ থেকে 2 বছর আগে সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। আমাদের বাড়িটা ছিল গ্রাম্য এলাকায়। শহরে গিয়ে পরীক্ষা দিতে হতো। মধ্যবিত্ত পরিবার হলেও বাবা গ্রামের সম্মানীয় ব্যক্তি ছিলেন। পরীক্ষা চলাকালীন সময় পরিচয় হয় শহরের এক ছেলের সাথে। ছেলেটার নাম ছিল কাব্য। আমাকে নানা বিষয়ে হেল্প করেছে এক্সামের সময়। রেজাল্ট বের হওয়ার পর শহরেই কলেজে ভর্তি হয়ে যাই। কলেজ থেকে কাব্যের বাসা খুব একটা দূরে ছিল না। আমার কলেজের ভর্তির যাবতীয় কাজ আমার সাথে থেকে করে দিয়েছে সে। আমার থেকে বয়সে খুব বেশি বড় না হওয়ায় অনেকটা বন্ধু সুলভ সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। কলেজের বাইরে বেশিরভাগ সময় কাব্যের সাথেই কাটাতাম। কিছুদিন যাওয়ার পর নীরা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে এত আদিক্ষেতা করো না তো, যা বলার বলে ফেলো। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি নীরা। আমার সামনে হাঁটু গেড়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছিল কাব্য। আমি 7-5 না ভেবে রাজি হয়ে যাই। মনে মনে অনেকটা পছন্দ করতাম কাব্যকে। বেশ ভালোই যাচ্ছিল আমাদের সম্পর্ক। ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এক মুহূর্ত থাকতে পারতাম না কাব্যকে ছাড়া। জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম। কোনো একটা কাজে একবার শহরে এসেছিল বাবা। কি মনে করে সেদিন আমার কলেজের দিকে এসেছিল সেটা জানি না। কলেজে এসে বাবা আমাকে কাব্যের সাথে দেখে ফেলে। আমাকে কিছু না বলে নিয়ে চলে যায় বাসায়। বাসায় ফেরার পর বাবা একের পর এক প্রশ্ন করতে থাকে। আমি সব কিছু ভুলে বলে দিয়েছিলাম কাব্যকে আমি ভালোবাসি, কিন্তু বাবা সেটা মেনে নেননি। আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়। কাব্যের সাথে কোনো রকম কথা বলার রাস্তা ছিল না। বেশ কিছুদিন বাসার বাইরেও যাওয়া বন্ধ করে দিয়েছিল আমার। কাব্যের সাথে কোনো যোগাযোগই নেই। ভেবেছিলাম কাব্য আমার সাথে কথা বলতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয় সেদিন, যেদিন পালিয়ে কলেজে গিয়েছিলাম কাব্যের সাথে দেখা করতে। বাবা কোনো এক কাজে 3 দিনের জন্য বাইরে গিয়েছিলেন। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম। কলেজে পৌঁছে দেখি কাব্য অন্য একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে দেখে কাব্য মেয়েটার থেকে দূরে চলে যায়। আমার কাছে এসে কাব্য মেয়েটাকে ফ্রেন্ড হিসাবে আমার কাছে পরিচয় দেয়, কিন্তু মেয়েটা শুধু তার ফ্রেন্ড ছিল না, এটা আমি বেশ ভালোই বুঝেছিলাম। কাব্যর মাঝে আমি এতটাই বিভোর ছিলাম যে আমি সব কিছু মেনে নিই। কাব্য বলেছিল কোনোদিন ওই মেয়েটার সাথে মিশবে না। সেদিনের মতো চলে আসি আমি। লুকিয়ে একটা ফোন কিনে এনেছিলাম কাব্যের সাথে যোগাযোগ করার জন্য। বাবা বাসায় ফিরে এসে আমার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দেয়, কিন্তু আমি কাব্যকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কাব্যকে বিষয়টা বলেছিলাম। কাব্য আমাকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম কাব্যকে। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসার টানে কাব্যর হাত ধরে বেরিয়ে আসি বাড়ি থেকে। কাব্যের ছলনাময় ভালোবাসার কোনো খাত ছিল না। ঘুণাক্ষরেও আমি বুঝতে পারিনি যে কাব্য আমার সঙ্গে প্রতারণা করবে। নিজের যা কিছু ছিল তার সাথে মায়ের সব গহনা নিয়ে রাতের আধারে বাবা মাকে ছেড়ে চলে আসি কাব্যের হাত ধরে।
খুব বেশি বিশ্বাস করেছিলাম কাব্যকে, নিজের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম। ভোরের ট্রেনে চেপে অজানা গন্তব্যে চলতে থাকি কাব্যের সাথে। কাব্য, কোথায় যাচ্ছি আমরা? ঢাকা। সেখানে আমার এক পরিচিত ভাই আছে, তাকে বলে সব কিছু ব্যবস্থা করে নেব। বিয়েটা সেটা আমরা ওখানেই থাকবো, যতদিন বাসা থেকে মেনে না নেবে। আমরা কি এখন ওনার বাসায় উঠবো? আজ কি হোটেলে থাকতে হবে? উনি ঢাকার বাইরে আছে, আজ রাতেই ফিরবে। কারণে আমাদের সব ঠিক করে দেবে। ঢাকায় একটা হোটেলে নিয়ে যায় কাব্য আমাকে, সেখানে একটা রুম ঠিক করে আমাদের জন্য। আমি বলেছিলাম বিয়ে না করে এক রুমে থাকবো কিভাবে। কাব্য আমাকে এসব বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করে দেয়, কেউ এসব শুনলে নাকি ঝামেলা হতে পারে। তাই চুপচাপ কাব্যের সাথে হোটেলে উঠি। সারাদিন পেটে তেমন কিছুই পড়েনি। আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, রাতে প্রচুর ক্ষুধা লেগেছে। কাব্য আমাকে বলল আসার পথে তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে, তার কাছে টাকা নেই। আমার থেকে টাকা নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসে কাব্য। বেশ ভালোই অলংকার ছিল আমার কাছে, কাব্য সেটা দেখে নিয়েছিল। আমাকে সব কিছু গুছিয়ে সাবধানে রাখতে বলে। রাতের খাবার একসঙ্গে খাই দুজনে। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কাব্যের আসল রূপ। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে কাব্য। নীরা, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর কাল তো আমরা বিয়ে করে নিচ্ছি। যদি তুমি এমন না করো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো না। আমাকে জড়িয়ে ধরিয়ে কথাগুলো বলছিল কাব্য। আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছিল আমার ঘাড়ে, ঠোঁটে। আমি বারবার কাব্যকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওর পাগলামির কাছে হেরে গিয়েছিলাম পরে। কাব্য তার ঠোঁট দুটো মিশিয়ে দিয়েছে আমার ঠোঁটে। কাব্যর প্রতিটা স্পর্শ আমার শরীরে এক অজানা অনুভূতি জাগিয়ে তুলছিল। আমার সারা গালে গলায় একের পর এক কিস করে যাচ্ছিল কাব্য। নিজেকে আর ধরে রাখতে পারিনি, নিজেকে সঁপে দিয়েছিলাম কাব্যর কাছে। দুজনে ডুবে গিয়েছিলাম ভালোবাসার সমুদ্রে। তারপর আর বাধা দিইনি কাব্যকে, এই ভেবে যে আমরা তো নিজেরা মেনে নিয়েছি দুজনের স্বামী স্ত্রী। কালকে তো কাব্য আমাকে বিয়ে করবেই, তাহলে আর বাধা দিয়ে কী লাভ? আমার ওপর যে ওর অধিকার আছে সেটা আমি কেন দেব না? সারা রাত ঘুম ছিল না আমাদের চোখে, ছিল রঙিন সব স্বপ্ন। ভোর রাতে কাব্যর বুকে মাথা রেখে শুয়েছিলাম, ভালোবাসার কথা বলছিলাম দুজনে। নীরা, খুব টায়ার্ড লাগছে, কফি খাবে? এখন কফি কোথায় পাবে? রুমে ওয়াটার হিটার আছে, তুমি শুয়ে থাকো, আমি কফি নিয়ে আসছি। কাব্য কফি নিয়ে আসে। আমার কফির সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কাব্য। যখন খাওয়া শেষ করি মাথাটা কেমন ঘুরতে শুরু করে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, মাথা কোনো কাজ করছিল না। যখন আমার ঘুম ভাঙে নিজেকে আবিষ্কার করি একটা বন্ধ ঘরে। সারা শরীরে অস্বাভাবিক ব্যথা, বিবস্ত্র অবস্থায় পড়ে আছি বিছানায়। সারা শরীরে নখের আঁচড়, কামড়ের চিহ্ন, কোনো কোনো জায়গায় রক্ত বের হয়ে গিয়েছে। বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও ছিল না। নিজেকে দেখে নিজেই আটকে উঠেছিলাম। রুমটা বাইরে থেকে লক করা ছিল। পাশের রুমে কারোর কথার আওয়াজ শুনতে পাই, কিন্তু কী নিয়ে কথা বলছিল সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম না। কিছু একটা নিয়ে দর কষাকষি চলছিল। কাব্যকে সেখানে আবিষ্কার করতে পারিনি। কাব্যের কোনো অস্তিত্বই সেখানে ছিল না। কোথায় আছি সেটাও বুঝতে পারিনি। নিয়ে আসা কোনো কিছুই ছিল না আমার সাথে। বুঝতে আর বাকি ছিল না খুব বাজে কিছু একটা হতে চলেছে আমার সাথে। কিছুক্ষণ পর সব নীরব, কারো কোনো কথা শুনতে পেলাম না। হয়তো চলে গিয়েছে সবাই। পরক্ষণেই দরজা খোলার আওয়াজ পেলাম, কেউ একজন প্রবেশ করছে রুমে। আপনি? আপনি কে? আর আমি এখানে কিভাবে এলাম? কাব্য কোথায়? একের পর এক প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু কোনো উত্তর পাইনি। এত কথা বলিস কেন? চুপচাপ থাক। এখানে খাবার আর পেইন কিলার আছে, খেয়ে আমাকে উদ্ধার কর। রুমে আসা লোকটাও হয়তো এমন অনেক কিছুই আগে দেখেছে, না হলে বিরক্তিকরভাবে এসব কথা বলতো না। আমি আমি এখানে কিভাবে এলাম এটা তো বলুন। জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলি, ভুল মানুষের হাত ধরেছিলি, তাই আজ তোর এমন পরিণতি। এখন আর কিছু করার নেই, মরতেও পারবি না, সারা জীবন নরকে বেঁচে থাকতে হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে গেল লোকটা। মনের বিরুদ্ধেই খাবার খেয়ে নিই। পেইন কিলার খাওয়ার পরে শরীরের ব্যথা কিছুটা কমে। এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করি আমি আছি কোথায়, কিন্তু কিছু বুঝতে পারিনি। রাত হয়ে যায়। পাশের ঘরে আবার কিছু লোকের কথাবার্তা শুনতে পাওয়া যায়। দর কষাকষি চলছে।
এক পর্যায়ে কারো সম্মতি শুনতে পাই। বুঝতে পারি এতক্ষণ আমাকে নিয়েই কথা চলছিল। আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কাব্য আমার সব কিছু নিয়ে চলে গেছে। এতটা লোভী কাব্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। রাতেই দুজন এসে আমাকে নিয়ে আসে। তারপর থেকেই আছি ওই নিষিদ্ধ পল্লীতে। অনেকবার শেষ করে দিতে চেয়েছিলাম নিজেকে, পারিনি। বাবা মায়ের কাছে যাওয়া হয়ে ওঠেনি। কোন মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো? একবার যোগাযোগ করেছিলাম মায়ের সাথে। অভিমানে আমার মা কথা বলেনি। আমিও বলতে পারিনি কোথায় আছি। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই নীরা। মানুষ কিভাবে এতটা নীচ হতে পারে তোমার থেকে না জানলে হয়তো জানতেও পারতাম না। এখন আর এসব কিছু মনে হয় না। শুধু কষ্ট হয় মায়ের কথা ভেবে। তাদের একমাত্র সন্তান আমি। কতটা কষ্টে আছি একমাত্র ওনারাই জানে। এখানে আছি এটা কখনো বলবো না। এটা জানলে হয়তো তারা সহ্য করতে পারবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কালকে ভোরে আমাদের বেরোতে হবে। অর্ক নীরাকে রুমে রেখে নিজের রুমে চলে গেল ঘুমাতে। কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না অর্ক। খুব বেশি ঘৃণা হচ্ছে আজকে পুরুষ জাতির প্রতি। নিজের স্বার্থের জন্য কতটা নিকৃষ্ট হতে পারি আমরা পুরুষেরা। ভাবতে ভাবতে কখন চোখের পাতা এক হয়ে যায় অর্ক নিজেও জানে না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, টকটকে লাল বর্ণ ধারণ করছে। কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। গন্তব্যে পৌঁছেছে দুজনে। সবকিছু আগে থেকেই ঠিক থাকায় কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। দুজনের জন্য একটা রুম বুক করা হয়েছে। হোটেলে একটা রুম নিয়েছি, তোমার কি কোনো অসুবিধা হবে? আমার কোনো সমস্যা নেই, যদি না আপনার কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, সারাদিন জার্নি করেছো, খুব টায়ার্ড মনে হচ্ছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। আপনি কোথায় যাবেন? এখন কি কোনো কাজ আছে আপনার? আর্জেন্ট একজনের সাথে মিট করতে হবে। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে একসাথে ডিনার করব। অর্ক চলে গেল। নীরা রুমে শুয়ে আছে। পরিবেশটা অনেক সুন্দর। সাগরের গর্জন ভেসে আসছে বাতাসে। খোলা চুলে জানালায় গিয়ে দাঁড়ালো নীরা। চুলগুলো উড়ছে বাতাসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাগর পানে। ভাবছে, অর্ক, কেন তুমি আমাকে মায়ের বাঁধনে আটকে দিচ্ছ? খুব বেশি মায়ায় পড়ে যাচ্ছি তোমার। যতই দেখছি ততই ডুবে যাচ্ছি তোমার মাঝে। কিন্তু এটা তো হবার নয়। আজ তোমার প্রয়োজনে কাছে টানছো আমাকে। কাল যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দেবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। সেদিকে কোনো খেয়াল নেই নীরার। কল্পনা রাজ্যের সব ভাবনাগুলো আজ ভর করেছে তার মনে। অর্কের আশার আওয়াজ শুনে ঘোর কাটল নীরার। কি ব্যাপার নীরা, এখানে বসে আছো কেন? বিছানায় ভালো লাগছিল না, তাই এখানে বসে সমুদ্র দেখছিলাম। অনেক আগেই সাগরের প্রেমে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রিয়জনের হাত ধরে পা ভেজাবো নোনা জলে। স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেছে। নীরার এই কথার কোনো উত্তর জানা নেই অর্কের। নীরা, চলো। কোথায়? ডিনার করবে না? আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আপনি কেন আমাকে নিয়ে এসব করছেন? আমার জন্য অযথা অনেক খরচ করেছেন। চলো ডিনার করে নিই, তারপর তোমার সব কথার উত্তর দেবো।